গপ্পমীরের থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু GMT শর্টস। আজকের গপ্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা। তাহলে শুরু করা যাক। পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মালো, তখন বাপ মায়ে অনেক আদর করে তার নাম রাখল নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম এর আগে কখনো শোনা যায়নি। ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল, গণেশ, কার্তিক, পার্বতী প্রভৃতি। এখন নিরুপমার বিয়ের কথা চলছে। তার বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে বড় এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলের খোঁজ পেয়েছেন। উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয়াশয় যদিও অনেক কমে এসেছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চেয়ে বসল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই সম্মত হলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিন্তু কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টাতেও 1,006-7 বাকি রইল। এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে। অবশেষে বিয়ের দিন উপস্থিত হল। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু বিয়ের সময় সে উপস্থিত হল না। বিয়ের আসরে একটা তুমুল গন্ডগোল হয়ে গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, শুভ কাজ সম্পন্ন হয়ে যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব। টাকা হাতে না পেলে বর বিয়ের আসরে যাবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে কান্নার রোল পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে। ভাবি শ্বশুরবাড়ির প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মাচ্ছে তা বলা যায় না। ইতিমধ্যে একটা সুবিধে হলো, বর হঠাৎ তার বাবার অবাধ্য হয়ে উঠল। সে বাপকে বলে বসল, দেখো বাবা, এই কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিয়ে যখন করতে এসেছি বিয়ে করেই যাব। এদিকে বাপ যাকেই দেখলো তাকেই বলল, দেখেছেন মশাই, দেখেছেন আজকালকার ছেলেদের ব্যবহার। দু একজন প্রবীণ লোক ছিলেন, তাঁরা বললেন, বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতোদ্যম হয়ে বসে রইলেন। বিয়ে এক প্রকার বিষণ্ণ নিরানন্দভাবে সম্পন্ন হয়ে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ চোখের জল আর ধরে রাখতে পারলেন না। নীরু জিজ্ঞাসা করল, ওরা কি আর আমাকে আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসবো। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তাঁর কোনো প্রতিপত্তি নেই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরের বাইরে একটা আলাদা ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে পান, কোনোদিন বা দেখতে পান না। কুটুম্ব বাড়িতে এমন অপমান আর তো সহ্য হয় না। রামসুন্দর ঠিক করলেন যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের খুব টানাটানি পড়েছে এবং পাওনাদারদের নজর এড়ানোর জন্য নানা রকম হীন কৌশল অবলম্বন করতে হচ্ছে। এদিকে শ্বশুরবাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে। বাপের বাড়ির নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে চোখের জল ফেলা তার নিত্য কাজের মধ্যে দাঁড়িয়েছে। বিশেষত শাশুড়ির রাগ আর কিছুতেই মেটে না। যদি কেউ বলে, আহা কি সিরি, বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়, তক্ষুনি শাশুড়ি ঝাঁঝিয়ে উঠে বলে, শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী। এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দয়ালু প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে, শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ
বাপ যদি পুরো দাম দিত তবেই মেয়ে পুরো যত্ন পেত। সকলেই এমন ভাব দেখায় যেন বউয়ের এখানে কোনো অধিকার নেই, ফাঁকি দিয়ে প্রবেশ করেছে। বোধহয় মেয়ের এই সব অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে, তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের যে বাড়ি ছাড়া করতে বসেছেন সে কথা তাদের কাছে গোপন রাখলেন। ঠিক করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন, আর এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর আগে এ কথা ছেলেরা জানতে পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। সবাই এসে কান্নাকাটি জুড়ে দিল। বাড়ি এরকম বেঁচে দিলে আমরা যাবো কোথায়? এই বয়সে এখন ছেলে বলে দিয়ে কি কোথায় আসবো? হয় না কি এটা? না না এটা তো সম্ভব নাকি? বললেই হলো, যা খুশি বলতে হবে না বলেছে না। বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কারো সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো। অতএব বাড়ি বিক্রি স্থগিত হয়ে গেল। তখন রামসুন্দর নানা জায়গা থেকে চড়া সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। এমন হলো যে সংসারের খরচ আর চলে না। নীরু বাপের মুখ দেখে সব বুঝতে পারল। বৃদ্ধের পাকা চুলে, শুকনো মুখে এবং সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ পেয়ে গেল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেয়াই বাড়ির অনুমতিতে কিছুক্ষণের জন্য মেয়ের দেখা পেতেন, তখন বাপের বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত। সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে দিনকতক বাপের বাড়ি যাওয়ার জন্য নীরু নিতান্ত অধীর হয়ে উঠেছে। বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না। একদিন রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে যাও। আচ্ছা। কিন্তু তার কোনো জোর নেই। নিজের মেয়ের উপরে বাবার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণে টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে। এমনকি মেয়ের দেখা সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটি বলার মুখ থাকে না। কিন্তু মেয়ে নিজের বাড়ি আসতে চাইলে বাপ তাকে না এনে কেমন করে থাকে। তাই বেআইয়ের কাছে সে সম্বন্ধে দরখাস্ত পেশ করার আগে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি মেনে নিয়ে যে 3,000 টাকা সংগ্রহ করেছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেআইয়ের কাছে গিয়ে বসলেন। প্রথমে হাসি মুখে পাড়ার খবর পাড়লেন। হরেকৃষ্ণের বাড়িতে একটা বড় চুরি হয়ে গেছে তার আদ্যপান্ত বিবরণ বললেন। নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যে বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দে করলেন। শহরে একটা নতুন রোগ এসেছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন। অবশেষে হুঁকোটি নামিয়ে রেখে কথায় কথায় রামসুন্দর বললেন, যাকে সে তো অনেক কথাই হলো। বেয়াই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময় মনে থাকে না। আর ভাই, বুড়ো হয়ে পড়ছি তো। এমনই এক দীর্ঘ ভূমিকা করে পাঁজরের 3টি অস্থির মতো সেই 3টি নোট যেন অতি সহজে, অতি অবহেলে বের করলেন। সবেমাত্র 3,000 টাকার নোট দেখে রায়বাহাদুর অট্টহাস্য করে উঠে বললেন, থাকবে আই, ওতে আমার কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে বললেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না। এই ঘটনার পর মেয়েকে বাড়ি আনার প্রস্তাব কারো মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবলেন, সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদু স্বরে কথাটা পাড়লেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করে বললেন, না না, সে এখন হচ্ছে না। এই বলে তিনি কাজে বেরিয়ে গেলেন।
রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কাঁপা কাঁপা হাতে কয়েকখানি নোট চাদরের খুঁটে বেঁধে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না পুরো টাকা শোধ করে দিয়ে অসংকোচে মেয়ের উপরে দাবি করতে পারবেন, ততদিন আর বেয়াই বাড়ি যাবেন না। এরপর বহু দিন গেল। নিরুপমা লোকের উপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগল, কিন্তু তিনি তবুও গেলেন না। আশ্বিন মাস এলো। রামসুন্দর মনে মনে ভাবলেন, এবার পুজোর সময় মাকে ঘরে আনবই, নইলে আমি। একটা বেশ শক্ত রকম শপথ করলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের খুঁটে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর যাত্রার উদ্যোগ করলেন। 5 বছরের এক নাতি এসে বলল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন থেকে তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে, কিন্তু কিছুতেই তা মেটার উপায় হচ্ছে না। 6 বছরের এক নাতনি এসে কাঁদতে কাঁদতে বলল, পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো তার একটিও ভালো পোশাক নেই। রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হবে, তখন তাঁর বৌমাদের অতি যৎসামান্য গয়নায় অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যেতে হবে, এই কথা মনে করে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু তাতে তাঁর কপালের বার্ধক্য রেখা গভীরতর হওয়া ছাড়া আর কোনো ফল হয়নি। দৈন্য পীড়িত ঘরের ক্রন্দন ধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তাঁর বেয়াই বাড়িতে প্রবেশ করলেন। আজ তাঁর সে সংকোচ ভাব নেই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখে সেই চকিত সলজ্জ দৃষ্টি আর নেই, যেন নিজের বাড়িতে প্রবেশ করলেন। শুনলেন রায়বাহাদুর ঘরে নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর মেয়ের সাথে দেখা করলেন। আনন্দে 2 চোখ দিয়ে জল পড়তে লাগল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে। দুজনে কেউ আর কোনো কথা বলতে পারে না। এমন করে কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর বললেন, এবারে তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নেই। এমন সময় রামসুন্দরের বড় ছেলে হরমোহন তার 2টি ছোট ছেলে সঙ্গে নিয়ে হঠাৎ করে ঘরে প্রবেশ করলেন। বাবাকে বললেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে। রামসুন্দর হঠাৎ অগ্নিমূর্তি হয়ে বললেন, হ্যাঁ রে, তোদের জন্য কি আমি নরকে যাব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন। ছেলেরা কিছুতে না জানতে পায় তার অনেক ব্যবস্থা করেছিলেন, কিন্তু তবু তারা জেনেছে দেখে তাদের উপর হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন। তার নাতি তার 2 হাঁটু শক্ত করে জড়িয়ে ধরে মুখ তুলে বলল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? মাথা নিচু করে থাকা রামসুন্দরের কাছে ছেলেটি কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে বলল, ও পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পেরে বলল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে বললুম। ছি বাছি, অমন কথা বলতে নেই। আর এ টাকাটা যদি আমি দিতে না পারি, তাহলে তো তোর বাপের অপমান, আর তোরও অপমান। টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। আর তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। তাহলে তো তোকে যেতে দেবে না মা। না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কাঁপা কাঁপা হাতে
নোট বাঁধা চাদরটি কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং মেয়ের নিষেধে সে টাকা না দিয়েই চলে গেছেন, সে কথা গোপন রইল না। কোনো স্বভাব কৌতূহলী দাসী দরজার আড়াল থেকে সব কথা শুনে নীরুর শাশুড়িকে এই খবর দিয়ে দিল। শুনে তাঁর আর রাগের সীমা রইল না। নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার স্বামী বিয়ের কিছুদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য দেশে চলে গেছেন এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় এই অজুহাতে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সাথে নীরুর দেখা সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই সময় নীরুর একটা গুরুতর অসুখ হল, কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসের হিমের সময় গোটা রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে গরম কাপড় নেই, খাবারের কোনো নিয়ম নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন যে তাদের একবার মুখ খুলে মনে করিয়ে দেওয়া, নিরুপমা তাও করত না। সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করে বাস করছে, এই সংস্কার তার মনে বদ্ধমূল হচ্ছিল। কিন্তু এমন ভাবটাও শাশুড়ির সহ্য হতো না। যদি খাবারের প্রতি বউয়ের কোনো অবহেলা দেখতেন, শাশুড়ি বলতেন, নবাবের বাড়ির মেয়ে কি না, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলতেন, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হচ্ছে। রোগ যখন গুরুতর হয়ে উঠল, তখন শাশুড়ি বললেন, ও সমস্তই ন্যাকামো। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। বুঝি না আমি কেবল বাপের বাড়ি যাওয়ার ছল। কেউ বললে বিশ্বাস করবে না, যেদিন সন্ধ্যের সময় নীরুর শ্বাস পড়তে লাগলো, সেই দিন প্রথম ডাক্তার দেখল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষও হয়ে গেল। বাড়ির বড় বউ মরেছে। খুব ধুম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে গোটা জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরদের তেমনই একটা খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এই মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় এতে তাঁদের নাকি সামান্য ঋণ হয়েছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের যে কেমন মহা সমারোহে মৃত্যু হয়েছে সকলেই তার বহুল বর্ণনা করল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি এলো, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে। রায়বাহাদুরের মহিষী লিখলেন, বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করেছি, অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।